করব। আজকে আচ্ছা, এটা কর্মকারকের কত নম্বর ক্লাস? 3 নম্বর না? প্রথমে হ্যাঁ 3 নম্বর ক্লাস। দেখো, আজকে আমাদের শুরু হবে হ্রি ক্রোর অন্যতরস্যাম বলে সূত্র। দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। প্রথম সূত্র হচ্ছে হ্রি ক্রোর অন্যতরস্যাম। হ্রি ক্রোর অন্যতরস্যাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সূত্র। না, এর অর্থ কি? এর সঙ্গে যদি বৃত্তিটা লিখে দেওয়া হয় আরো ভালো হয় তোমাদের, আশা করি। মানে সিদ্ধান্ত কৌমুদীর যে বৃত্তি, বৃত্তি হচ্ছে হ্রি ক্রোহ অনৌ ইয়ঃ কর্তা স নৌ বা কর্ম সঙ্গঃ স্যাৎ। এটা সূত্রার্থ। হ্রি ক্রোহ, এই দুটো অ্যাকচুয়ালি ধাতুকে বলা হচ্ছে। হ্রি ক্রোহ এই দুটো এক ধাতুকে বোঝায়, ধাতু মানে হ্রি ধাতু এবং ক্রি ধাতু। আমাদের দেখো একটা এর আগে একটা সূত্র পড়েছি। কি সূত্র পড়েছি বলতো? গতিবুদ্ধি প্রত্যবসানার্থ গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্ম কর্মকানা মণিকর্তা সনৌ। এই যে সূত্রে আমরা কি পেয়েছিলাম? এই সূত্রে আমরা কি পেয়েছিলাম? এই সূত্রে আমরা দেখেছি যে গতিবাচক, বুদ্ধিবাচক আর প্রত্যাবসনার্থক ধাতুর শব্দকর্ম যার এমন ধাতুর অকর্মক ধাতুর অনিজন্ত অবস্থায় কর্তা হয়, আর নিজন্ত অবস্থায় সেটা কর্ম হয়। হ্যাঁ, অনিজন্ত অবস্থার যেটা কর্তা, অনিজন্ত অবস্থায় যা কর্তা সেটা নিজন্ত অবস্থায় কি হবে? কর্ম হয়ে যাবে। কর্ম হয়ে যাবে। অনিজন্ত অবস্থায় যা কর্তা নিজন্ত অবস্থায় কর্ম হয়ে যাবে। একদম। দেখো, আমরা দেখেছি এরকম। এখন ওই সূত্রটারই এখানে রাশ টেনে বলছে, ওরই প্রসঙ্গ এখানে চলবে এখনো। এখন কিছু কিছু ধাতুর ক্ষেত্রে গুলো বৈকল্পিক বিধান করা হবে। কিছু কিছু ধাতুর ক্ষেত্রে বৈকল্পিক বিধান, যেমন কি বলা হচ্ছে যে হ্রিধাতু ও ক্রিধাতুর প্রয়োগে অনিজন্ত অবস্থার কর্তা নিজন্ত অবস্থায় বিকল্পে কর্ম সংযোগ হবে। মানে আগের সূত্রটায় কি হয়েছিল? আগের সূত্রটায় কর্ম হবেই, মানে কর্মই হবে, মানে কর্তাটা কর্মই হবে, এরকমই সিস্টেম ছিল আগের সূত্রটায়। মানে এইরকমই অর্থ করা হয়েছিল, ওখানে বৈকল্পিক বিধান ছিল না যে কর্তাটা কর্মই হবে, অন্য কিছু হবে না। কিন্তু এখানে বৈকল্পিক বিধান করা হচ্ছে। বৈকল্পিক বিধান মানে কর্মও হবে, আর এক পক্ষে অন্য কোনো বিভক্তি হবে। এক পক্ষে কর্ম হবে,
আর এক পক্ষে অন্য কোনো বিভক্তি হবে, কারণ বলা হয়েছে বা। ঠিক আছে, দেখো হ্রি ক্রোহ মানে হ্রি ধাতু এবং কৃ ধাতু অনৌ, অনৌ মানে অনিজন্ত অবস্থায়, ইয়হ কর্তা যে কর্তা, সনৌ সে নিজন্ত অবস্থায়, বা কর্মসঙ্গহ স্যাৎ বা, বা মানে বিকল্পে, এক পক্ষে কর্ম হবে অন্য পক্ষে হবে না। ঠিক আছে, এক পক্ষে হবে অন্য অন্য পক্ষে হবে না। উদাহরণ কি বলছে, উদাহরণস্থলে কি হবে না, হ্রি ধাতু, দেখো প্রথম মূল যে বাক্যটা সেটা এইরকম হবে, ভৃত্যঃ ভারম হরতি। ভৃত্যঃ কটম করতি, এই দুটো হচ্ছে মূল বাক্য। এখানে যদি সূত্রের প্রয়োগ করি কি হবে বলো, তোমরা বলতে পারবে কি হবে। আমি কর্তা প্রয়োগ করলাম স্বামী, মানে আমি নিজন্ত অবস্থায় করব, এরপরে কি হবে বলো। स्वामी भृत्येन भारं हारयति। ভৃত্যেন ভারম হারয়তি, এটা কোন পক্ষে হলো, এটা বলেছে বিকল্পে, বিকল্পে হবে, নিজন্ত অবস্থায়। হ্যাঁ, মানে মূল বাক্যটা এরকম হওয়ার কথা ছিল যে স্বামী ভৃত্যম ভারম হারয়তি, এটা হচ্ছে বিকল্পে এবং হ্রিক্রো রণ্যতরস্যাম, এই সূত্রানুসারে। কারণ কি বলেছে যে হ্রি ধাতু এবং কৃ ধাতুর প্রয়োগে, হ্রি ধাতু এবং কৃ ধাতুর প্রয়োগে অনিজন্ত অবস্থার যে কর্তা, অনিজন্ত অবস্থার কর্তায় ছিল ভৃত্য, নিজন্ত অবস্থায় বিকল্পে কর্মসংজ্ঞা হবে। আমি এখানে নিজন্ত করেছি, নিজন্ত করেছি এবং দেখো কর্ম করেছি, দেখো বোঝা গেল, এখানে আমি কর্ম করেছি, বিকল্পে কর্ম করেছি। যদি কর্ম না করি তাহলে এই যে ভৃত্যেন হলো, এখানে কোন সূত্র দিয়ে হলো, ভৃত্যেন হয়েছে কোন সূত্র দিয়ে, কে বলতে পারবে, তোমরা বলতে পারবে একটু। গতিবুদ্ধি ওইটা। না, গতিবুদ্ধি দিয়ে কি হয়, গতিবুদ্ধি দিয়ে তো তৃতীয়ত হয় না, কর্তৃকরণ। গতিবুদ্ধি দিয়ে কর্তৃকরণ তৃতীয়, কারণ তৃতীয় বিভক্তি হয় কোন কোন অর্থে আগে ভাবো তো, তৃতীয় বিভক্তি হয় কোন কোন অর্থে, তৃতীয় বিভক্তি হয় দুটো অর্থে, একটা হচ্ছে করণের তৃতীয়া হয়, আরো হয়, কিন্তু মেন হচ্ছে করণের তৃতীয়া হয় আর একটা সহযোগী তৃতীয়া হয়। তাহলে দেখতে গেলে এই যে ভৃত্যেন, এখানে তো সহযোগী তৃতীয়া হওয়ার কোনো স্কোপ নেই, আছে কি সহযোগী তৃতীয়া হওয়ার স্কোপে, না। স্বামী কেটে যাচ্ছে না। আজকেও। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে না ভালো। আচ্ছা এখন দেখো তো শোনা যাচ্ছে ভালো এখন। এবার যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হুম, হুম, দেখো তো শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যায় রোজিনা, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ। হুম,
তাহলে এখানে এই যে তৃতীয়া হয়েছে, এই তৃতীয়াটা হবে কর্তৃকরণয়স তৃতীয়া, এই দিয়ে কর্তৃকরণয়স তৃতীয়া ইতি করণে তৃতীয়া। এখানে ভৃত্যেন, এখানে করণে তৃতীয়া হয়েছে, মাথায় রাখবে, ঠিক আছে। আর একইভাবে এখানে কৃ ধাতুর ক্ষেত্রেও হবে। কি হবে না, যদি আমি বিকল্পে করি তাহলে স্বামী ভৃত্যেন আর একটা এখানে হচ্ছে আচ্ছা ওয়েট, সুন্দর নেটওয়ার্ক আছে। এবার শোনা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, অন্য নেটওয়ার্ক কানেক্ট করি। দেখো তো শোনা যাচ্ছে এবারে ভালো? হ্যালো, শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে একদম স্পষ্ট? রোজিনা, স্পষ্ট শোনা যাচ্ছে? দেখো 5-6 আশা মিনিট করি পরে এবারে হবে না। এরকম হচ্ছে। এরপরে হলে হলে বলো, ঠিক আছে? কথা কাটছে এখন না ঠিক আছে? এখন ঠিক না আছে? স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। চলো, তাহলে এখানে কি হবে, স্বামী ভৃত্যম কটম কারয়তে, এখানে ওই একই হ্রি ক্রোরণ্যতরস্যাম সূত্র এখানে বিকল্পে হলো কর্ম, আর আগেরটা হবে কর্তৃকরণয় তৃতীয়া। এটা নেক্সট, এখানে আর কিছু নেই, ঠিক আছে। পরবর্তী সূত্র হচ্ছে অধিসিং স্থাসাম কর্ম। কি বলছে, অধিপূর্বানাম এষাম আধারঃ কর্মস্যাৎ, অধিপূর্বানাম এষাম আধারঃ কর্মস্যাৎ, এটা বৃত্তি। সূত্রার্থ কি, দেখো সূত্রেতে কতগুলো ধাতু আছে, কতগুলো বলে দুটো ধাতু আছে, দুটো, সিং এবং স্থা, সিং এবং স্থা, না সিং স্থা আস, তিনটে ধাতু আছে, সিং স্থা এবং আস, তিনটে ধাতু আছে। শোনা যাচ্ছে না? কথা কাটছে নাকি আবার? স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, সিং স্থা আস। অধিপূর্বক আজ ধাতুর আধারের অধিকরণ সংজ্ঞা হয়। কি বললাম? অধিপূর্বক, দেখো লেখা আছে অধিপূর্বানাম, মানে এষাম, এষাম আধারঃ, এষাম মানে সূত্রে উল্লিখিতানাম ধাতুনাম, এষাম নাম সূত্রে উল্লিখিতানাম ধাতুনাম, ধাতুনাম ইয়হ আধারঃ, ধাতুদের যেটা আধার। ধরো বলা হলো যে সাধুহু, সাধুহু বনে বসতি,
সাধুহু বনে বসতি, এই যে সাধুহু বনে বসতি বলা হলো, এখানে ধাতু কোনটা? বস ধাতু। তার কর্তাকে, তার কর্তাকে সাধু। 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 আর তার অধিকরণ আধারকে বন। বন। এটা যে যে এসাম, এসাম মানে সূত্রে উল্লিখিত ধাতু নাম আধার হবে, মানে যেটা আধার হবে তার কর্মসংজ্ঞা হবে। সূত্রে উল্লিখিত যে ধাতু তার যেটা আধার হবে তার কর্ম হবে, কিন্তু আর একটা শর্ত আছে, কখন হবে? ওই ধাতুগুলো যদি, ওই ধাতুগুলোর পূর্বে যদি অধি এই উপসর্গ থাকে, ওই ধাতুগুলোর পূর্বে যদি অধি এই উপসর্গ প্রয়োগ থাকে তবেই হবে, না হলে কিন্তু হবে না। দেখো কি বলছে, উদাহরণ, দেখো এইগুলো হচ্ছে মূল বাক্য, ঠিক আছে? এরপরে আমি সূত্রে প্রয়োগ করছি এগুলোকে। যখন এখন কিন্তু বসতি, তিষ্ঠতি আসতে এদের, আচ্ছা ওটা, ওটা সরি বসতি হবে না, সেতে হবে, সেতে হবে, ঠিক আছে? এখন প্রশ্ন, এই বক্তব্য হচ্ছে, ওই যে আমি যে তিনটে ধাতুরূপ প্রয়োগ করেছি এখানে, একটার একটার পূর্বেও কিন্তু আমি অধি উপসর্গ প্রয়োগ করিনি, অধি উপসর্গ যোগ করিনি, সেই জন্য কিন্তু প্রত্যেকটাই দেখো বৈকুণ্ঠে 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 তিনটেই কিন্তু অধিকরণ হয়ে এই আধার হয়ে অধিকরণে সপ্তমী হয়ে গেছে। যখনই এই যে ক্রিয়াগুলো আছে সেতে, তিষ্ঠতি, আসতে, এই তিনটে ক্রিয়ার পূর্বে আমি যখন অধি এই উপসর্গ প্রয়োগ করব তখন কিন্তু এই যে আধার আছে তার কিন্তু কর্ম হয়ে যাবে। যেমন হরিহি অধিশেতে, হরিহি অধিতিষ্ঠতি, হরিহি অধ্যাস্তে। যখনই করলাম তখনই যে আধার বৈকুণ্ঠম, এটা হচ্ছে, এটাও বৈকুণ্ঠম, এবং বৈকুণ্ঠম। দেখো বোঝা গেল, এখানে কিন্তু এই সূত্রেরই প্রয়োগ হয়েছে প্রত্যেকটাতেই। অধি সিং স্থা সাম কর্ম। বোঝা গেছে? অসুবিধা আছে? এইগুলো খুব সহজ, এগুলো অতটা কঠিন সূত্র নয়। তার মানে যদি প্রশ্ন আসে তোমাদেরকে এরকম যদি বলা হয় যে বৈকুণ্ঠম ইত্যত্র কর্মসংজ্ঞা কেন, কি উত্তর হবে? বৈকুণ্ঠম ইত্যত্র কর্মসংজ্ঞা কেন? অধিসিং স্থাসন কর্ম শাস্ত্রানুসারে। এগুলো কিন্তু খুব সাবধান, অধিসিং স্থাসাম কর্ম। যদি বলা হয় যে, এরকম বলা হলো, মাতা
পুত্রম দুগ্ধম পায়য়তি। মাতা পুত্রম দুগ্ধম পায়য়তি। আবারও বলছি, মাতা পুত্রম দুগ্ধম পায়য়তি। দুগ্ধম ইত্যত্র কর্মসংজ্ঞা কেন? গতিবুদ্ধি প্রত্যাবসনার্থক। আমি জানি না, আমাকে জিজ্ঞাসা করছো না, তুমি উত্তর বলছো। না না, উত্তরই বলছি। গতিবুদ্ধি প্রত্যাবসনার্থ শব্দ কর্ম কর্ম কানামণি কর্তা শোনাই। আচ্ছা, অর্চনা কি উত্তরটা ঠিক বলেছে, হ্যাঁ কি না? বাকিদের কাছে আবার মানে জিজ্ঞাসা। অর্চনা কি উত্তর ঠিক বলেছে না ভুল বলেছে? কি হলো, কোনো অ্যান্সার নেই যে? কি হবে? সুজাতা, অন্তরা কি হবে? অন্তরা, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কি হবে? স্যার একবার উদাহরণটা বলুন, যেটা বললেন। মাতা পুত্রম দুগ্ধম পায়য়তি। হ্যাঁ, ওই ওই অর্চনা যে সূত্রটা বললো গতিবুদ্ধি প্রত্যাবাসনার্থ, ওটা এই তো হবে মনে হচ্ছে, ওই প্রত্যাবাসনার্থ উদাহরণ আর কি। দেখো, এইগুলোই হচ্ছে বিচারের বিষয়, ঠিক আছে? আমি ইচ্ছা করি, আমি তোমাকে মানে গোলানোর জন্য আমি অন্যরকম বলেছি অর্থটা। যখনই বাক্যটা এরকম পাবে। হ্যাঁ বলো সুজাতা। স্যার ওই সূত্রটা হবে না মনে হচ্ছে। কেন হবে না? দেখো, ভেবে দেখো, গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্ম কর্মকানাম অনিকর্তাসন। এর অর্থ হচ্ছে অনিজন্ত অবস্থায় যে কর্তা, অনিজন্ত অবস্থায় যে কর্তা, সে নিজন্তে গিয়ে কর্ম হবে। এখানে মাতা পুত্রম দুগ্ধম পায়য়তি এই বাক্যে এটা নিজন্ত অবস্থায়, একে যদি আমি অনিজন্ত অবস্থায় নিয়ে যাই, তাহলে বাক্যটা হবে পুত্রঃ দুগ্ধম পিবতি। পুত্রঃ দুগ্ধম পিবতি, এটা হচ্ছে অনিজন্ত অবস্থায় বাক্য। তাহলে এই অনিজন্ত অবস্থায় বাক্য, এখানে কর্তা কে? অনিজন্ত অবস্থায় এর কর্তা কে হবে? পুত্র। তাহলে পুত্র হচ্ছে অনিজন্ত অবস্থার কর্তা। আমি যখন বললাম মাতা পুত্রম দুগ্ধম পায়য়তি, এখানে যে পুত্রম কর্মটা, এই পুত্রম কর্মটা হয়েছে গতিবুদ্ধি প্রত্যবসানার্থ এটা দিয়ে। অন্তরা বোঝা গেল কি বললাম? হ্যালো, বোঝা গেল হ্যাঁ কি না? অর্চনা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। গতিবুদ্ধি প্রত্যবসানার্থ এর এর কাজ কি? এর কাজ হচ্ছে অনিজন্ত অবস্থায় যে কর্তা হয় তাকে নিজন্ত অবস্থায় কর্ম করে। তোমাকে আগে দেখতে হবে, ওই সূত্রটা অ্যাপ্লাই করার আগে তোমাকে আগে ডিফাইন করতে হবে যে অনিজন্ত অবস্থায় কর্তা এটা ছিল তো। দুগ্ধম কিন্তু অনিজন্ত অবস্থায় কর্তা ছিল না, ও কিন্তু অনিজন্ত অবস্থায় কর্মই ছিল। তাহলে দুগ্ধম এখানে কর্মসংবিধায়ক সূত্র কি? কর্মনির্দিয়া।
ওটা তো দ্বিতীয়ার সূত্র, আমি কর্মের সূত্র বলছি। কি অবস্থা! কর্মণি দ্বিতীয়া দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়, কর্ম সংজ্ঞা হয় না। কর্তৃপ্সিততমং কর্ম। কর্তুরীপ্সিততম কর্ম, একবারে সহজ উত্তর। বাবা, এত গোলাচ্ছে, এই তো দুটো মাত্র কারক হচ্ছে। এইগুলো নিয়ে আলোচনা করা দরকার, তাই তো? তো ওটা যদি লিখে দিতেন না তাহলে এরকম প্রবলেম হতো না, মানে দেন লেখা নেই তো আমি বুঝতে পারছি না, গুলিয়ে আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল যেটা বললাম? বাকিদের বোঝা গেল না কোথাও সমস্যা আছে? যারা জিজ্ঞাসা করছিলে বা যারা জিজ্ঞাসা করছিলে না, আমি উভয় পক্ষকেই বলছি, বোঝা গেল? অন্তরা গেছে? অন্তরা? হুম, দেখো, এটা হচ্ছে অর্থ। পরবর্তী সূত্র, অভিনিবিশস্য। বৃত্তি হচ্ছে অভিনিত্যেতৎ সংঘাতপূর্বস্য, অভিনিত্যেতৎ সংঘাতপূর্বস্য বিশতেः আধারः কর্ম স্যাৎ, বিশতেः আধারः কর্ম স্যাৎ। অভিনি এইরূপ যদি বিষ ধাতুর পূর্বে থাকে, তাহলে বিষ ধাতুর আধারের কর্মসংজ্ঞা হয়। অভিনি মানে কেবলমাত্র অভি থাকলে হবে না, কেবলমাত্র নি থাকলে হবে না, অভিনি এই রকমই থাকতে হবে, অভিনি এই রকমই থাকতে হবে, তবেই বিষ ধাতুর যে আধার তার কর্ম হবে। কি আছে উদাহরণ? কি আছে উদাহরণ? হচ্ছে সাধুঃ সন্মার্গে বিশতি, সাধুঃ সন্মার্গে বিশতি। স্যার অভিনি বানানটা কি ঠিক হলো, মানে নিটা কি দন্তন্বয়ে দীর্ঘইকার হবে না না, হস্যইকার? এটা হস্তই হবে, এটা হস্তই হবে। সাধুঃ সন্মার্গে বিশতি, দেখো এখানে কিন্তু বিষ ধাতুর প্রয়োগ আছে এবং সেই বিষ ধাতুর প্রয়োগজনিত সন্মার্গে, মানে কি এর অর্থ কি? সাধুঃ সন্মার্গে বিশতি এর অর্থ কি? মানে সৎমার্গে প্রবেশ করছে, সৎমার্গে প্রবেশ করছে, ঠিক আছে? মানে সৎমার্গেতে, এইরূপ সৎমার্গেতে প্রবেশ করছে। এখন এখানে যদি আমি এই সূত্রে প্রয়োগ করি, যে সূত্র আমরা পড়ছি এখন, সাধুঃ অভিনিবিশতে, এখানে কিন্তু আর অভিনিবিশতি হবে না, তাহলে এখানে সন্মার্গে ছিল, এটা কি হয়ে যাবে? সূত্রানুসারে এটা আত্মনেপদী হয়ে গেছে বিষ ধাতুটা। হ্যাঁ, একদম নির্বিষহ সূত্র দিয়ে আত্মনেপদী হয়ে গেছে, মনে আছে? বাহ! তাহলে কি বললাম দেখো, এই যে এখানে ছিল সন্মার্গে, সেটা পরিবর্তন হয়ে হলো কি সন্মার্গম, সেটা পরিবর্তন হয়ে হলো কি সন্মার্গম। এখন যদি প্রশ্ন করা হয় যে সন্মার্গম, সাধুঃ সন্মার্গম অভিনিবিশতে ইত্যত্র সন্মার্গম ইত্যত্র কর্মসংজ্ঞা কেন? সন্মার্গম অভিনিবিশ্চ।
অভিনিবিশস্য, একদম অভিনিবিশস্য, এই সূত্র দিয়ে এখানে কর্মসংজ্ঞা হবে। ক্লিয়ার? স্যার, বলো। বলছি তাহলে ওই সাধু সন্মার্গে বিশতি, তাহলে ওখানে কি আধার ও অধিকরণম সূত্রানুসারে ওখানে আধার হবে, মানে হ্যাঁ, অধিকরণ ওখানে হ্যাঁ, সন্মার্গে ওর অধিকরণ সংজ্ঞা হবে আধার অধিকরণ সূত্র দিয়ে। নেক্সট। দেখো, বস ধাতুর আধারের কর্মসংজ্ঞা হবে যদি বস ধাতুর পূর্বে উপ, অনু, অধি, আং এই চারটি উপসর্গ থাকে। বস ধাতুর আধারের কর্মসংজ্ঞা, মানে বস ধাতুর যেটা আধার তার কর্মসংজ্ঞা হবে যদি বস ধাতুর পূর্বে এই চারটি উপসর্গ থাকে। মানে চারটি মানে যে কোনো একটা, চারটির মধ্যে যে কোনো একটা, মানে চারটে একসঙ্গে থাকতে হবে এমন নয়, চারটি উপসর্গের মধ্যে যে কোনো একটা যদি পূর্বে থাকে তখন কিন্তু কি বলছে উদাহরণ, না এর উদাহরণ আছে সম্ভবত হরিহি বৈকুণ্ঠে বসতি। এখন এখানে যদি করা হয় এগুলোকে হরিহি উপবসতি, হরিহি অনুবসতি, হরিহি অধিবসতি, হরিহি আবসতি, এরকম বলা হলো। ওই যে বৈকুণ্ঠে আছে ওটা হয়ে যাবে বৈকুণ্ঠম, কারণ কি বলেছে, ওই চারটি উপসর্গ যদি পূর্বে থাকে তাহলে ওই উপসর্গগুলি যদি বস ধাতুর পূর্বে থাকে তাহলে বস ধাতুর যেটা আধার, আধার মানে কোনটা ছিল, এখানে ছিল বৈকুণ্ঠ, এটা ছিল আধার, তাহলে এই যে আধার তার কি হবে, তার অধিকরণ সংজ্ঞা হয়ে যাবে। ভুল বললাম, এই আধারের কর্মসংজ্ঞা হবে, আধারের কর্মসংজ্ঞা হবে। সূত্র কি, উপান্নবধ্যাং বসহ, উপান্নবধ্যাং বসহ এই সূত্রানুসারে এর কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেছে?
পরবর্তী সূত্র হচ্ছে अभ्याम যোগে দ্বিতীয়াস্যাৎ। অন্তরা এবং অন্তরেণ, এই দুটি অব্যয়ের যোগে, অন্তরা এবং অন্তরেণ, এই দুটি অব্যয়ের যোগে দ্বিতীয় বিভক্তি হয়। না, উদাহরণ কি? উদাহরণ দেখে বলছে যে অন্তরেণ মানে কি? অন্তরেণ এর অর্থ হচ্ছে ছাড়া। অন্তর মানে এক্সেপ্ট, ব্যতীত বা ছাড়া। ঠিক আছে? হুম বর্ষায়াম ত্বম অন্তরেণ সুখম নাস্তি। দেখো, এই যে অন্তরেণ, ত্বম অন্তরেণ, সুজাতা, বা যদি এরকম বলা হয় যে কৃষ্ণম অন্তরেণ সুখম নাস্তি, এরকম দেখো করা হয়। ঠিক আছে? বা এইরকম যদি লেখা হয় কৃষ্ণম অন্তরেণ কিমপি তত্ত্বম না, কিমপি তত্ত্বম ন জানামি। দেখো, এরকম লেখাই যায়। অন্তরেণ মানে ছাড়া, আর অন্তরা কি হবে? অন্তরা এর অর্থ হচ্ছে মধ্যে। না, ত্বম মাম অন্তরা হরিহি বিদ্যাতে। রামম সীতাম অন্তরা লক্ষ্মণঃ বিদ্যাতে। পিতরম মাতরম অন্তরা পুত্রঃ বিদ্যাতে। দেখো, বোঝা গেল? এইরকম উদাহরণ হতেই পারে। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। এই গেল কর্মের সূত্রগুলো। ঠিক আছে? মানে আমি বলতে চাইছি ওই কর্মপ্রবচন এগুলো ছাড়া মেন যে সূত্রগুলো এগুলো হলো। ঠিক আছে? প্রধান সূত্রগুলো আমাদের কর্মকারকের পড়ানো হলো। এরপরে কিছু বার্তিক আছে, সেই বার্তিকগুলো আমরা একটু একটু দেখতে পারি। দেখো, এখানে কোথাও অসুবিধা আছে? এখানে কোথাও অসুবিধা আছে? দেখে বলো আমাকে।
কোথাও অসুবিধা আছে? দীপিকা, যারা আছো, না দাদা। সুকন্যা বোঝা গেছে? সুকন্যা, হ্যাঁ। দেখো আমরা এখন পড়ব প্রথম ছিল কি নি বৈহর ন। যখন বার্তিক পড়বে না, তোমাকে এই সূত্রের অর্থটা মনে রাখতে হবে। এই সূত্রের অর্থটা, সূত্রার্থ কি ছিল? গতিবাচক, বুদ্ধিবাচক, ভক্ষণবাচক, অকর্মক, শব্দকর্মক ধাতুর প্রয়োগে অনিজন্ত অবস্থার কর্তা নিজন্তে কি হবে? কর্ম কর্ম। হবে। গতিবাচক, বুদ্ধিবাচক, ভক্ষণবাচক, অকর্মক, শব্দকর্মক, এই ধাতুর প্রয়োগে অনিজন্ত অবস্থার যে কর্তা সে নিজন্তে হবে কর্ম। দেখো বার্তিক কি বলছে, নি ধাতু ও বহ ধাতু সাধারণত গতিবাচক। অতএব গতিবুদ্ধি, এটা কিন্তু অ্যাকচুয়ালি সূত্রার্থ নয়, আমি এটা এক্সপ্লেন করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সূত্রানুসারে, অতএব গতিবুদ্ধি সূত্রানুসারে অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হওয়ার কথা। এই ধাতু দুটির প্রয়োগে, তাই না? কারণ সূত্রে বলা আছে গতিবাচক ধাতুর প্রয়োগে অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি না? কি বললাম, কি বলছি বুঝতে পারছো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। মানে কি হলো দেখো, ওখানে বলাই ছিল ওখানে বলাই ছিল যে অনিজন্ত অবস্থা যেটা অনিজন্ত অবস্থায় যেটা কর্তা থাকবে নিজন্তে সে কর্ম হয়ে যাবে। কিরকম ধাতু? গতিবাচক ধাতু। তাহলে নি ধাতু এবং বহ ধাতু দুটোই গতিবাচক ধাতু। তাহলে এদের অনিজন্ত অবস্থার যেটা কর্তা নিজন্তে কর্ম হওয়ার কথা, মানে ওই গতিবুদ্ধি প্রত্যবসানার্থ এই নিয়ম অনুসারে, তাই তো হওয়ার কথা, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। কিন্তু বার্তিক অনুসারে
নি ধাতু ও বহ ধাতুর প্রয়োগে এর কর্তা নিজন্তে কর্ম হবে না। মানে এটা কেবলমাত্র নি ধাতু এবং বহ ধাতুর প্রয়োগে, অন্য ধাতুর ক্ষেত্রে নয় কিন্তু। উদাহরণস্থলে কি আছে? ভৃত্যঃ ভারম নয়তি, ভৃত্যঃ ভারম বহতি। এটা অনিজন্ত অনিজন্ত বাক্য। অনিজন্ত বাক্য, ঠিক আছে। একে যদি নিজন্ত করা হয়, স্বামী, তাহলে হওয়ার কথা কি ছিল এখানে? এখানে কি কি হওয়ার কথা এখানে বলো তো? ভৃত্যেন হওয়ার কথা ছিল। আরে আবার ভুলভাল বকে, ঠিক করে বলো, কি হওয়ার কথা ছিল এখানে? এখানে ভৃত্যেন হওয়ার কথা ছিল না ভৃত্যম হওয়ার কথা ছিল? কোনটা? ভৃত্যং হওয়ার কথা ছিল। ভৃত্যেন হওয়ার কথা ছিল। ভৃত্যম হওয়ার কথা ছিল। তাহলে এখানে ভৃত্যম হওয়ার কথা ছিল, তাহলে কি হবে? কিন্তু ভৃত্যম হবে না, মানে অনিজন্তের যে কর্তা নিজন্তে কর্ম হবে না। হওয়ার কথা ছিল ভৃত্যম, কিন্তু হবে না, তাহলে কি হবে? ভৃত্যেন ভারম নায়য়তি। আর এখানে একইভাবে স্বামী ভৃত্যেন বাহয়তি। এই যে ভৃত্যেন হলো, এগুলো তৃতীয়া হয়েছে কোন অর্থে? তৃতীয়া হয়েছে কোন অর্থে? ভৃত্যেন তৃতীয়া হয়েছে কোন অর্থে? হুম, হ্যালো, শোনা যাচ্ছে? করণে। তৃতীয়া সূত্রাংশ। হ্যাঁ, কোন অর্থে বলেছি, কোন অর্থে? আমি সূত্র কোন অর্থে? করণের তৃতীয়া, করণের তৃতীয়া। দেখো, ক্লিয়ার? বার্তিকটা বোঝা গেল না? কোথাও জিজ্ঞাসা আছে বার্তিক বোঝা গেল, হ্যাঁ কি না? বার্তিক বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওই একই রকম কিন্তু, ওই যে ওইখানে ছিল প্রত্যবসানার্থ, প্রত্যবসান মানে ভক্ষণ, প্রত্যবসান মানে ভক্ষণ, তাহলে ভক্ষণার্থক ধাতুর, ভক্ষণার্থক ধাতুর প্রয়োগে, ভক্ষণার্থক ধাতুর প্রয়োগে অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে। কিন্তু অধাতু ও খাদ্ধাতু ভক্ষণার্থক হলেও এই দুটি ধাতুর প্রয়োগে
অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে না। গতিবুদ্ধি সূত্রানুসারে ভক্ষণার্থক ধাতুর প্রয়োগে অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে। ঠিক আছে, অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে, কিন্তু অধাতু ও খাদ্ধাতু ভক্ষণার্থক হলেও এই দুটি ধাতুর প্রয়োগে অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে না। উদাহরণ কি? শিশুঃ অন্নম অত্তি বালকঃ অন্নম খাদতি। এগুলো অনিজন্ত। যখন এখানে নিজন্ত করব, মাতা আদয়তি, মানে অত্তিটা হবে আদয়তি, তাহলে মাতা আদয়তি। মাতা আদয়তি, তাহলে কোথায় কি হওয়ার কথা ছিল বলতো? শিশু, এখানে এখানে কি হওয়ার কথা? শিশু, শিশুম। শিশুম হওয়ার কথা, কিন্তু হবে কি? হবে না। তাহলে কি হবে? শিশু না। শিশু না, একদম। দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে কর্মের নিষেধ হচ্ছে। এখানে আদি খাদ্যর ন, এখানে একই রকম যে মাতা বালকেন অন্নম খাদয়তি, মাতা বালকেন অন্নম খাদয়তি। দেখো বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। দেখো মূল সূত্র হচ্ছে গতিবুদ্ধি প্রত্যবসানার্থ, এই সূত্রটা। ঠিক আছে, গতিবুদ্ধি প্রত্যবসানার্থ, এটা হচ্ছে মূল সূত্র। তা এই সূত্রটার বক্তব্য কি? ওই সূত্রটার বক্তব্য হচ্ছে যে ওই যে গতিবাচক বুদ্ধিবাচক, ঠিক আছে, গতিবাচক বুদ্ধিবাচক বা প্রত্যবসান মানে ভক্ষণবাচক, এই ধাতুগুলোর প্রয়োগে মানে গতিবাচক প্রত্যবসানার্থক, প্রত্যবসান মানে হচ্ছে যে ভক্ষণবাচক ধাতুর প্রয়োগে, ঠিক আছে, অনিজন্ত অবস্থায় যে কর্তা সে নিজন্তে কর্ম হবে। অনিজন্ত অবস্থায় যে কর্তা নিজন্তে কর্ম হবে। ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। অনিজন্ত অবস্থায় যে কর্তা নিজন্তে কর্ম হবে। এখন অনিজন্ত অবস্থায় কর্তা সে নিজন্তে কর্ম হবে, তাহলে মানে ওখানে ছিল ভক্ষণবাচক, ঠিক আছে, ভক্ষণবাচক। তাহলে দেখো ভক্ষণ মানে খাওয়া, তাহলে অত্তি এটাও কিন্তু ভক্ষণবাচক, আর খাদতি এটাও ভক্ষণবাচক। তাহলে ভক্ষণবাচক তাহলে ভক্ষণবাচক হওয়ার জন্য অনিজন্তের যে কর্তা মানে বালক নিজন্ত অবস্থায় কর্ম হওয়ার কথা। সেলিনা, বোঝা গেল কি বললাম? অনিজন্ত অবস্থায় যেটা কর্তা হ্যাঁ তার দাদা, নিজন্ত বুঝতে কর্ম পারছি। হওয়ার কথা।
কিন্তু নিজন্তে কর্ম হবে না এখানে, কর্মের নিষেধ করা হচ্ছে। যদিও খাদ ধাতু বা যে অধাতু এরা ভক্ষণবাচক, তথাপি নিজন্ত অবস্থায় কর্ম হবে না অনিজন্তের কর্তার। অনিজন্তের কর্তার নিজন্ত অবস্থায় কর্ম হবে না, এটা হচ্ছে বক্তব্য। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম।